এই দুদিন আগের একটা ঘটনা বলি। একটা লোক খুব কাছতে কাছতে আসছে, কাছতে কাছতে এলো। আমি বলি, আপনার নাম কি? বলছে কাশীনাথ ঠাকুর। কি হলো? এটা কি হলো? কাছতে কাছতে এসে বলছে আমার নাম কাশীনাথ ঠাকুর। নমস্কার। পডকাস্টে সান্ধ্যকালীন এই আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও এক নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোড একটু চিকিৎসা শাস্ত্র নিয়ে আপনাদের শোনাবো এবং এমন একজন গেস্টকে আপনাদের সামনে আজকে নিয়ে আসবো যিনি জীবনের অনেকটা সময় চিকিৎসা শাস্ত্রকে দিয়েছে এবং নিয়ে আসবো নতুন এক এপিসোড চিকিৎসা শাস্ত্র রিলেটেড। নমস্কার, আমি ডক্টর বেদাঙ্ক। আজকে আমি আপনাদের এই পডকাস্টের আড্ডায় হোস্ট হিসেবে আপনার সাথে থাকব। চিকিৎসা শাস্ত্র আমরা জানি যে মেডিকেল কলেজে পড়ানো হয়, কিন্তু মেডিকেল কলেজের এই পড়ানোর বাইরেও মেডিকেল কলেজের বাইরের শাস্ত্রটাকে নিয়ে এসে ছাত্রদের কাছে তুলে ধরার জন্য এমন একজন ব্যক্তিত্বকে আমরা আজকে পেয়েছি যিনি জেনারেল সার্জন জেনারেল সার্জারি এই ডিপার্টমেন্টটাকে মেডিকেল কলেজের বাইরে এনেও ছাত্রদের জন্য নতুনভাবে তুলে এনেছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা আজকে আমাদের পডকাস্টে স্বাগত জানাতে চলেছি ডক্টর সাদ্দাকাস আলী স্যারকে। স্যার নমস্কার। নমস্কার। আমাদের এই পডকাস্টে আপনাদেরকে অনেক অভিনন্দন এবং আপনি যে কাজ বহু বছরের পর বছর ধরে করে চলেছেন তার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে বলুন বা ছাত্রদের পক্ষ থেকে, চিকিৎসা শাস্ত্রের ছাত্রদের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই স্যার। আচ্ছা, তো আজকে আমি তোমাকে ধন্যবাদ জানাই আমাকে এরকম তোমার প্রোগ্রামে ডাকার জন্য, এবং সবাইকে আমার শুভ সন্ধ্যা। আজকে আমাদের আলোচনাটা আশা করি ভালোই হবে। স্যার, আমরা জানি যে চিকিৎসা শাস্ত্রের মধ্যে যে সমস্ত ডাক্তারবাবুরা আছেন বা প্রফেসর চিকিৎসকরা আছেন তাদেরকে আমরা একভাবে পাই চিকিৎসক হিসেবে, আর একভাবে পাই ডাক্তারবাবু হিসেবে। তো কোনো একটা জায়গায় এসে মনে হয় যে এই জটিলতম জীবন বা এই ব্যস্ততম জীবনের মধ্যে এই দুটোকে সামঞ্জস্য করতে কোথাও কি খুব কষ্ট হয়, বা কোনো একটা ভালো খারাপ বলুন বা কোথাও একটা একসাথে যুগলবন্দি করতে কোথাও প্রবলেম হয়, নাকি এটা আপনি নিজের মতো করে নিয়েছেন? আমি তো দেখো নিজের মতো করে নিয়েছি। তোমার প্রশ্নটা হচ্ছে টিচার হিসেবে আমি একরকম রোল প্লে করি, ডাক্তার হিসেবে একরকম। রাইট রাইট। অ্যাকচুয়ালি একটা আর একটা পরিপূরক, সেইভাবে যদি বলতে যাও। মানে টিচার হিসাবে যখন আমি ছাত্রদের সঙ্গে থাকি, আমি নিজে খুব এনার্জেটিক থাকি। তার কারণ সব বাচ্চা, ছোট ছোট বাচ্চা যারা উঠে আসে, যারা পরবর্তীকালে বড় বড় চিকিৎসক হতে চায়, তাদের মতো করে আমি চিন্তা ভাবনা করি, তখন আমি খুব এনার্জেটিক থাকি এবং সেই এনার্জিটা আমি বাইরে এসে পেশেন্টের উপরে অ্যাপ্লাই করি। তো একই সাথে এখান থেকে অভিজ্ঞতা নিয়ে গিয়ে স্টুডেন্টদের দিই, আর স্টুডেন্টদের কাছ থেকে যে এনার্জিটা পাই সেটা আমি এসে পেশেন্টের কাছে অ্যাপ্লাই করি, যাতে পেশেন্টরা ভালো থাকে সেই এনার্জিতে। কেননা একই দিকে কাজ করলে খুব একটা লাভ হবে না। আমি শুধু পড়িয়ে গেলাম, সোসাইটির উপকার করলাম না। মানে উপকার দুই দিক থেকেই হয়, কিন্তু সোসাইটির চিকিৎসাতে যে অ্যাপ্লিকেশনটা দিলাম আর সোসাইটি থেকে যে অভিজ্ঞতাটা নিলাম, সেখান থেকে আবার স্টুডেন্টদের একটু মোটিভেট করলাম, এইভাবে ব্যালেন্স করে আমার তো ভালোই কাটে। একটা আর একটা পরিপূরক মনে হয়। ওয়েল অ্যান্ড গুড। মানে সত্যি কথা বলতে আমরা আমাদের যা ব্যস্ততম জীবন তাতে একটা কাজ করতেই বোধহয় কোথায় একটা হাঁপিয়ে উঠি। তো স্যার আমাদের সাথে আছেন আজকে দুটো লাইফকেই একসাথে যুগলবন্দি করে সুন্দর একটা আমাদেরকে পথ প্রদর্শন করছেন। তো স্যার, আমরা জানি যে মেডিকেল কলেজে এই সমস্ত যে শাস্ত্রগুলো আছে, জেনারেল সার্জারি, জেনারেল মেডিসিন বা বিভিন্ন ডিপার্টমেন্টে যে সমস্ত শাস্ত্র আমাদের পড়ানো হয়, গ্র্যাজুয়েটের সাথে সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তারবাবুদেরও এই জায়গায় পড়ানো হয়। এবং আমরা আপনার নাম অনেক শুনেছি যে শুধুমাত্র টায়ার 1 বা টায়ার 2 সিটিতে নয়, আপনি রামপুরহাটের মতো জায়গায় পোস্ট গ্র্যাজুয়েট ডাক্তারবাবুদের একটা হাতে নাতে একটা শিক্ষা দেওয়ার একটা পরিকল্পনা করেছেন এবং একটা সেন্টারও বোধহয় আপনি তৈরি করার চেষ্টা করছেন বা হচ্ছে। সেটা কতদূর প্রসার বা আপনি কি বলবেন? এইটাকে যদি আমি সিরিয়াসলি বলি, তো আমার যা কিছু মূলধন সবই শিক্ষা দিয়ে। ছোটবেলা থেকে আমি খুব সাধারণ ঘর থেকে পড়েছি, যা কিছু পেয়েছি শিক্ষা দিয়ে। আমার সম্মান বলো, সুনাম বলো, 5টা পেশেন্টকে ঠিক করার যে আনন্দ সেটা বলো, সবই আমার শিক্ষা দিয়ে। তো সামহাও শিক্ষা দিয়েই বোধহয় চেঞ্জ করা যাবে। বা শিক্ষা এমন একটা জিনিস, ছোটোবেলায় আমি স্বপ্ন দেখতাম যে আমি টিচার হব, তারপর পরবর্তীকালে ডাক্তার হয়ে গেলাম, একটা অ্যাড অন হলো। কিন্তু ডাক্তারি করতে করতে যে ডাক্তারদের টিচার হতে পারবো, এটা আমার জীবনের একটা স্বপ্ন, মানে বিশাল বড় স্বপ্ন পূরণ হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় আমার কিছু কন্ট্রিবিউশন থাকা দরকার, এত বছরের অভিজ্ঞতা দিয়ে যে জিনিসগুলো করলাম, শিখলাম। আমার স্টুডেন্টরা যদি আমার মতো কাজ করে, তো আমি থাকি বা না থাকি, একটা সময় আমি তাদের মধ্যে দিয়ে বেঁচে থাকবো।
তো এটা একটা আমার লং টার্ম পরিকল্পনা হবে কিনা জানি না, ডেফিনেটলি রামপুরহাটের মতো ছোট জায়গায়, কিন্তু রামপুরহাটে যেহেতু আমি সান অফ দ্য সয়েল, এখানে বাবা মা থাকে, সামাও প্র্যাকটিস বলুন কর্মক্ষেত্রে এখানে জড়িয়ে পড়েছি, সুতরাং এখানেই একটা আমি চেষ্টা করে যাচ্ছি ভালো কিছু যদি সোসাইটির জন্য করা যায়, স্টুডেন্টদের জন্য অ্যাজ ওয়েল এজ পেশেন্টদের জন্য। এদেরকে আমরা ট্রিটমেন্ট করলাম, সেই অভিজ্ঞতা দিয়ে স্টুডেন্টদের পড়ালাম। এই জিনিসটা যদি আমরা সমন্বয় করতে পারি তো আমার মনে হয় সবার জন্যই ভালো হবে, আমার নিজের জন্য সবার আগে ভালো হবে, কারণ আমি ভালো থাকবো। অনেক সময় স্যার দেখি যে হয়তো গভর্নমেন্ট সেট আপে এমন কিছু পরিস্থিতি থাকে না বা অনেকেই যন্ত্রপাতি থাকে না যেগুলো সত্যি কথা বলতে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি ডাক্তারবাবু বা যারা ভবিষ্যতে আরও স্পেশালাইজেশন করতে চাইছেন তাদের জন্য প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায় সমস্ত সেট আপ থাকে না বলে। শোনো, আমি এটা বলি বেদাঙ্ক, প্রতিবন্ধতা ব্যাপারটা কিন্তু নিজের মনের কাছে। ঠিক। আর যত অ্যাডভান্স যন্ত্র দিয়ে তুমি ভালো কাজ সবাই করতে পারবে, কিন্তু এই যে আমাদের একটা জোগাড় বলে একটা কথা ছিল, ছোটবেলা থেকে আমি সেইভাবেই সব কিছু করেছি। যদি বলো পড়াশোনা, তাও জোগাড় করে পড়াশোনা করেছি, লেখাপড়া তাও জোগাড় করে করেছি, কলকাতা যাবো তাও জোগাড় করে করেছি। তো সুতরাং ছোটোখাটো সেটআপে যে জিনিসগুলো আছে একটু বুদ্ধি খাটালে, একটু মডিফাই করলে বা একটু সাহস দেখালে সেইগুলো দিয়ে কিন্তু বড় বড় জিনিস করা যায়। এইখান থেকে আর একটা জায়গা তুমি মার্সিডিজ করে যেতেই পারো, কিন্তু তোমার কাছে একটা বিয়ে আছে, মোটর সাইকেল আছে, তুমি কি যেতে পারো না? তোমার পারপাসটা তো যাওয়া। তো সেরকম হয়তো আমরা নাম শুনে থাকবো এই গ্যাজেট নেই, ওই গ্যাজেট নেই, কিন্তু সিম্পল গ্যাজেট দিয়ে অনেক ভালো কাজ করা যায় যদি তোমার ডেডিকেশন থাকে এবং গ্যাজেটটা কীভাবে কাজ করতে হয় জানো। আমি একই সময় কিন্তু এক জায়গায় পৌঁছাবো, তো আমার কমফোর্টটা দরকার নেই, এখানে কিন্তু আমার যাওয়াটা উদ্দেশ্য। সেইভাবে আমরা সার্জারি প্রচুর করেছি এবং দুই একবার হয়তো পেপারেও আমার নাম এসছে। সেক্ষেত্রে বড় বড় জায়গায় যে অপারেশন, একটা ছোট্ট ঘটনা বলবো। বলুন, আমরা আচ্ছা। শুনতেই তো আজকে এসেছি আপনার কাছ তো থেকে। ব্যাপারটা হচ্ছে এপিআর বলে একটা বড় অপারেশন হয়, অ্যাবডোমিনোপেরিনিয়াল ডিসেকশন, সেটা ল্যাপ্রোস্কোপি, যথেষ্ট অ্যাডভান্স সার্জারি। তো সেটা আমি রামপুরহাটে প্রথমবার করেছিলাম। একটা সামান্য যন্ত্রপাতি যা আছে, আমি বলবো না খারাপ আছে, বাট স্টিল অত অ্যাডভান্স যন্ত্রপাতি আমাদের রামপুরহাট মেডিকেল কলেজে নেই। সামাও ওটা কোনোভাবে পেপারে এলো, একটা ভালো কাজ হয়েছে। ল্যাপ্রোস্কোপি মানে ছোটো ফুটো করে আমি পুরো পায়খানার দ্বার কেটে আলাদাভাবে পেটে পায়খানার দ্বার বানানো, এই যে এপিআর অ্যাবডোমিনোপেরিনিয়াল ডিসেকশন, এটা করেছিলাম। বিউটিটা এখানে নয়, বিউটিটা হচ্ছে এইটা হয়ে একটা, একদম খুলেই বলছি, মেডিকেল কলেজে আর একটা প্রিপেয়ার্ড পেশেন্ট, সামাও একই অপারেশন হবে, ইয়াং ছেলে, সে ফেসবুকে দেখেছে আমার পোস্টটা কোনোভাবে। তো সে তখন মেডিকেল কলেজে, ওর ডেট হয়ে গেছে, কিন্তু ওর ওটা কেটে করবে বলেছে ওখানে, কারণ ল্যাপ্রোস্কোপি মেডিকেল কলেজে করবো না বলেছে। আমি বলছি না কেন করবে না, না করবে না, সামহাও ওটা কেটে করবে বলেছে। তো সেই ছেলে মেডিকেল কলেজে এসে বলছে রামপুরহাটে মাইক্রো হয়েছে, তাহলে আমি ওখানেই চলে যাব বলে আমার কাছে এসে, এবং তাকেও আমরা ব্যাক টু ব্যাক মাইক্রো করেছি এবং সে এখন এসে খুব খুশি আছে, এবং মাইক্রো সার্জারি জাস্ট 3টে ফুটো করে আমরা পুরো অপারেশনটা করেছি। তো যে সিম্পল যন্ত্রপাতি দিয়ে হয় না তা নয়, আর তোমার মনের অবস্ট্যাকেলগুলো দূর করার যে মানসিকতা, সেটা আমার মনে হয় বেশি দরকার সাধারণ জিনিস দিয়ে কাজ করার। তো এই যে, তো আর একটা এক্সাম্পল বলি, এই যে তুমি ছোটোখাটো রিসোর্স নিয়ে এত সুন্দর প্রোগ্রাম করছো, কাউকে বললে কিন্তু মনে হবে যে বিশাল বড় বড় গ্যাজেট নিয়ে করছো, কিন্তু যখন এই ভিডিওটা আমাদের জনগণ দেখবে তখন কিন্তু কোনো ডিফারেন্স বুঝবে না, তার কারণ তোমার ডেডিকেশন এবং গ্যাজেটগুলোকে বোঝার ক্ষমতা। এটা এত সুন্দরভাবে আপনি এক্সপ্লেন করলেন স্যার। তো ছোটবেলার অনেক কথা বললেন, তো যেটুকু আমরা আপনার সম্পর্কে জেনেছি, মুর্শিদাবাদের মতো একটা জায়গা থেকে আপনি ছোটবেলা না। থেকে উঠে এসে, আর তুমি হয়তো জেনেছো আমার অ্যাকচুয়াল বাড়ি কিন্তু বীরভূমে, বীরভূম থেকে 12 কিলোমিটার দূরে, এখানে নলহাটি আছে, তার পাশে একটা গ্রামে। তো ছোটোবেলাটা 4 পর্যন্ত আমার এখানে মানুষ, তারপর আমি মুর্শিদাবাদে গেছি পড়তে। তো ক্লাসের টপার ছিলেন আপনি সম্ভবত। টপার, হ্যাঁ বলতে পারো টপার ছিলাম। এবং ছোটবেলায় মানে আজকে ডক্টর সাদ্দাকাস আলী এবং ছোটবেলায় আপনার ছোটবেলা, এই জার্নিটাকে আপনি কিভাবে দেখেন, আমাদের যদি শ্রোতা বন্ধুদের সঙ্গে একটু ভাগ করে নেন ছোটবেলা থেকে দেখো, কিভাবে উঠে লাইফে আসেন? জার্নি সবসময়তেই জার্নিটাকে এনজয় করা উচিত আমার মনে হয়। যদি খুব ছোটবেলায় বলো, আমি কিন্তু স্কুল বিল্ডিং ছিল না, আমি যখন পড়তাম তখন আমার গ্রামে গাছতলায় বসে পড়তাম, বাট আই এনজয় দ্যাট ভেরি মাচ। তার কারণ হচ্ছে যে আমি সেই জীবনটাকে এনজয় করেছি। তো আজকে জার্নি বলতে এটাই বোঝা উচিত যে দ্য ডেস্টিনেশন ইজ নট দ্য আলটিমেট গেম, মানে আমার গন্তব্যস্থল কোথায় গেলাম সেটা বড় কথা নয়, গন্তব্যস্থলে যাওয়ার যে জার্নিটা সেটা এনজয় করার কথা। তো আমি গ্রামেও এনজয় করেছি, গ্রাম থেকে যখন শহরে গেছি সেটাও এনজয় করেছি, 5 জন আমাকে ছোট চোখে দেখতো সেটাও এনজয় করেছি, আজকে তারা বড় চোখে দেখে সেটাও এনজয় করছি। তো এনজয়মেন্ট সবসময়তেই ছিল, তো এটা কোনো চ্যালেঞ্জ নয়। আমার মনে হয় যে কোনো জার্নিতে আনন্দ আছে যদি তুমি আনন্দটা অ্যাকোয়ার করতে পারো। কোনো জীবনই আমার মনে হয় না যে মানে অভিশপ্ত জীবন। সেই সময় আমি গ্রামে খেলে বেরিয়েছি, ছুটে বেরিয়েছি। একটা ঘটনা বলি, আমাদের বই ছিল সেইভাবে বইপত্র, গ্রামের স্কুলে পড়তাম, আমার খেলতেই বেশি ভালো লাগতো, পড়াশোনা তখন বুঝতামও না ইম্পর্টেন্স। স্যার খাতা জমা নেবেন না, আমি বলি নেবেন তো নিন, না নেবেন তো রইলো, বলে আমি ইট চাপা দিলাম খাতায়, দিয়ে আমি পালিয়ে গেলাম, দিয়ে আমি ওই অঙ্কে টপার হয়ে গেলাম, অঙ্কে ফার্স্ট হলাম। ক্লাস 3 বা 4 ঘটনা বলছি। তো এরকমভাবে এনজয় করেছি, তখন কে জানতো ডাক্তার হবে বা হবে, কিন্তু ওইটা এনজয় করেছি, পড়াশোনাও এনজয় করেছি, খেলাধুলাও এনজয় করেছি, ওইভাবেই চলেছে।
স্যার ছোটবেলায় এই স্কুলের পর কলেজ এবং কলেজের পরে শিক্ষকতা বলুন বা ডাক্তারির এই পর্যায়ক্রম বলুন, আমরা অনেকভাবে শুনেছি যে ডাক্তারবাবুদের প্রচুর পড়াশোনা করতে হয়। তো স্কুল থেকে আপনি এই জার্নিটা কিভাবে, মানে পরপর যদি হিসেব করি, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তারপরে এমবিবিএস করেছেন, এমএস করেছেন, এবং একটা ডিগ্রি সম্পর্কে ওনার অনেকেই জানেন না, উনি কিন্তু অ্যানাস্থেশিয়াতেও ডিগ্রি করা আছে। সুতরাং স্যারকে আজকে এই জায়গায় এরমভাবে পাচ্ছি, এটা আমাদের পক্ষে, আমি স্যার ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আপনার মুখ থেকে শুনতে চাই যে এই জার্নিটা কিভাবে দেখো এসছে। বেদজ্ঞ, তুমি একজন বড় ডাক্তার, হয়তো এখন সাইজে ছোট, কিন্তু তুমিও আমার চেয়ে অনেক বড় পড়াশোনা করেছো, সুতরাং এটা আমাকে বোঝাতে হবে না ডাক্তারিতে কীভাবে পড়তে হয়। বাট জনগণের জন্য, আমাদের যারা শ্রোতা তাদের জন্য আমি বলি, পড়াশোনা ডেফিনেটলি প্রচুর ছিল, কিন্তু সেটা চাপ ছিল না। কারণ পড়াশোনার মধ্যে যে আনন্দ আছে, আমি সবসময় সেই আনন্দটা নিতে চেষ্টা করেছি। নাহলে আমি এতদিন পড়াশোনা করতেই পারতাম না। আমি প্রথমে অ্যানাস্থেসিয়া ডিগ্রি করেছিলাম, আমার পছন্দ হয়নি, মনে হলো ঠিক আছে এটা আমি পারবো না করতে, আমার সাবজেক্ট নয়। তারপর সার্জারি করলাম। তো এই যে পড়াশোনা বা একটা শিক্ষার যে আনন্দ এবং একটা নতুন জিনিস শিখলে যে আমি আর 5 জনের ভালো করতে পারবো, এটার যে ডিটারমিনেশন, আমার মনে হয় সেইখান থেকে আমি এতদূর পড়ে ফেলেছি, বা তুমিও তাই করেছো। এরকম নয় যে পড়াশোনা করব তারপর আমি চাকরি পাবো, ইনকাম করবো, আর পড়াশোনা করবো না, এরকম নয়। এখনও আমি রেগুলার পড়াশোনা করি। তো পড়াশোনার মধ্যে যে আনন্দটা আছে, সেটাই হয়তো আমি এনজয় করেছি বলে এতটা পড়তে পেরেছি। এবং তুমি যদি সেইভাবে বলো, তো আমি স্টুডেন্ট লাইফে যেমন পড়তাম এখনও পড়ার চেষ্টা করি। এখন হয়তো কর্মক্ষেত্রে বেশি বিজি থাকি বলে পড়তে পারি না, কিন্তু পড়ার আনন্দটা তো সবসময়তে আছে, সেটা তুমি জানো। যে কোনো বই পড়লে আমরা আনন্দ পাই, সেইভাবেই আমি কিন্তু ডাক্তারি ব্যাপারটাকে এনজয় করেছি। এবং যদি বলো জেনারেল সার্জারি, তো সার্জারিটা আমি এতটাই আনন্দ করি যে একদিন রক্ত মাংস না দেখলে আমার জীবন ভালো কাটে না। এখন লোকে হয়তো খারাপ হবে, কিন্তু আমার রক্ত না দেখলে সত্যি আমার দিন ভালো যায় না। সকালবেলা উঠে চা খেলে যেমন লোকের ভালো যায় না, আমার এক ফোঁটা রক্ত না দেখলে আমার ভালো লাগে না। এইটা আপনার একটা প্যাশনের জায়গায় ডেফিনেটলি অনেক আমি বড় এখন একটা এটা নিয়ে passion এর বেঁচে জায়গা। আছি। এবং যদি সেইভাবে বলো, তো হয়তো সার্জারির জন্য আমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছে, কিন্তু সেই স্যাক্রিফাইসগুলো ছোট হয়ে গেছে যখন আমি একটা অপারেশন করি, একটা মৃত্যুমুখী পেশেন্টকে বাঁচিয়ে সে হেসে বাড়ি যাই, তখন কিন্তু আমার ভালো লাগে। সবসময় হেসে যায় না, হয়তো কখনো কখনো গাল দিতে দিতেও যায় যে এত টাকা নিয়ে নিল, এত এ করলো, কিন্তু আমি তখন ভাবি যে বেটা আমি ছিলাম বলে তুই গালটা দিতে পারছিস, নাহলে মরে বাড়ি যেতিস। তো সেটাও একটা ঠিক কথা। আনন্দ দেয় যে আমাকে গাল দিচ্ছিস দে, কিন্তু গালটাও তুই আমার জন্যই দিচ্ছিস। তো সেই আনন্দটা কিন্তু আনন্দ আছে। ঠিক। সবসময় টাকা পয়সার বিচারে দেখি না, একটা মানুষকে বাঁচানোর যে আনন্দ বা হাসি ফোটানোর যে আনন্দ, এই আনন্দটা তুমি ফিল করো, তুমি নিজেও একটা ডক্টর। এটা অনেক গ্রেট, অনেক বড়। দুটো প্রশ্ন স্যার আমার মনে শ্রোতা বন্ধুদের জন্য আসছে। আপনি স্যার এমএস জেনারেল সার্জারি করেছেন। এমএস জেনারেল সার্জারি বা জেনারেল সার্জারি, এই জিনিসটা মানে কি 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 জিনিস নিয়ে এটা তৈরি হয়? বা অ্যাকচুয়ালি জেনারেল সার্জারি মানে মেনলি আমরা অ্যাবডোমিনাল সার্জারিগুলোই করি। তবে অ্যাজ এ জেনারেল সার্জন ইউ ক্যান ডু এনি অপারেশন, যদি তোমার সেইভাবে এক্সপার্টাইজ থাকো। তো সেইভাবে বলতে গেলে আমি যেমন এক্সপার্টাইজ করেছি, আর একটা ফেলোশিপ করেছি আমি মাইক্রো সার্জারি, মানে যেটাকে মানে শ্রোতাদের বোঝার জন্য বলছি, মাইক্রো সার্জারি বা ল্যাপ্রোস্কোপি সার্জারির উপরে। তো অ্যাবডোমেনে যে কোনো সার্জারি আমরা ল্যাপ্রোস্কোপি এবং মাইক্রো সার্জারির মধ্যে করার যে এক্সপার্টাইজ, সেটা আমি একটা করেছি। ছোটো করে ইউরোলজির কিছু আমি ট্রেনিং নিয়েছি, কারণ আমি যা থাকি রামপুরহাটে, আমি শুধু যদি একটা স্ট্রিম বেছে নিতাম তাহলে আমি হয়তো এত অপারেশন করতে পারতাম না। তো আমার কাছে আউটডোরে যেসব পেশেন্টগুলো আসে, আমি তাদের যাতে অন্য কোথাও রেফার না করতে হয়, সেই জন্য যা যা শেখার মোটামুটি শিখেছি। তবে যদি বলো জেনারেল সার্জারি কি অ্যাকচুয়ালি ডিল করে, তো পেটের যে কোনো অপারেশনই মোটামুটি জেনারেল সার্জারি টেরিটরি। তো সেই পেটের আরও 5টা জায়গায় অন্য এক্সপার্টাইজ যেগুলো আছে, সেগুলো আমি ছোটো ছোটো ট্রেনিং নিয়ে মোটামুটি যাতে আমার পেশেন্টগুলোকে সার্ভ করতে পারি সেইভাবে তৈরি করে ফেলেছি নিজেকে। তো স্যার আমি আপনার প্রেসক্রিপশনের একটা অংশ দেখলাম, সেখানে অনেকেরই মনে হয় যে যে ডাক্তারবাবু বোধহয় প্রেসক্রিপশনের অর্ধেকটা অংশ পর্যন্ত ডিগ্রি থাকে, সেই ডাক্তারবাবু বোধহয় অনেক দূর অনেক পড়াশোনা করা ডাক্তারবাবু। এবং আপনারও কিন্তু সেই কোনো অংশে ব্যতিক্রম নয় স্যার, মানে অনেক বড় অনেক জিনিস এর সাথে ইনক্লুডেড আছে। তার মধ্যে কিছু বিদেশেও কিছু ডিগ্রি আপনার দেখলাম স্যার। তো আপনি এই বিদেশের শিক্ষা ব্যবস্থা বলুন বা এখানে শিক্ষা ব্যবস্থা বলুন, এই দুটোর মধ্যে কীরকম তফাৎ লক্ষ্য করেন? বা আম, এই বিদেশের ডিগ্রি করলেই কি তবে ভালো ডাক্তার হওয়া যায় বা সফলতম ডাক্তার হয়ে যায়, এই ব্যাপারে আপনার কি না মতামত? না না না, এটা কখনোই না। আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে, দেখো আমরা সেইভাবে বললে তৃতীয় বিশ্বের লোক। আমরা বা আমি বা তুমি ডাক্তার হব বলে যেদিন থেকে পড়াশোনা শুরু করেছি, সেদিন থেকে শুধু পড়েই গেছি। একটা জিনিস ভেবে দেখবে, মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যাদের প্রচুর পয়সা আছে, আমার কিন্তু প্রথম স্বপ্ন ছিল যদি কোনোদিন ডাক্তার হতে পারি তাহলে আমি গাড়ি চড়তে পারবো। এটা শুনতে খারাপ লাগলেও মানে তখন ঠিক। ছোটোবেলাকার স্বপ্ন এটা। ছোটবেলার সব। তার মানে হচ্ছে আমাদের পকেটে পয়সা ছিল না, খুব স্বাভাবিক কথা। যা ছিল তাতে এনজয় করেছি, ঠিক আছে, কিন্তু প্রচুর পয়সা ছিল না যে আমরা বিলাসিতা করতে পারবো। তো সামহাও আমরা শুধু পড়াশোনা করে গেছি, আমি তুমি। এখন হয়তো বুঝে গেছি যে টাকা পয়সার অত ভ্যালু নেই, অন্য ভ্যালু আছে, কিন্তু সেই সময়তে কিন্তু খুব টাফ সময় গেছে।
এবার একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যার সবই আছে, ধরো একটা বাচ্চা ছেলে শনিবার পার্টি করছে, উইকেন্ডও করছে, মুভিও দেখছে, বাবার বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, তাহলে সে পড়াশোনা করে যে ডাক্তার হবে, আমরা পড়াশোনা করে যে ডাক্তার হবো, ডেফিনেটলি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ডাক্তার ভালো হবে। এবং সেই জন্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ডাক্তাররা কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিকে ডোমিনেট করে চিকিৎসা ব্যবস্থায়। তো স্যার আজকের তো সেই জন্য বলতে গেলে বিদেশি ডিগ্রি যে খুব ভ্যালু আছে তা নয়। ওই যে বললাম যে করতে করতে হয়ে গেছে, মানে এনজয় করতে করতে, মানে তুমি যদি সেইভাবে ভালো শিক্ষা বা পড়াশোনা, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কোথাও থেমে যাওয়ার নয়, আমার তাই মনে হয়। তুমি চাইলে এখনো একটা কিছু কোর্স করে নিতে পারো, পড়াশোনা করছো কোর্স হচ্ছে, প্রেসক্রিপশনে লিখছি, যার কাছে বসি সে বলে স্যার লিখুন, মেলা পেশেন্ট হবে, আমি লিখতে থাকছি, প্রেসক্রিপশন এখন মরে যাচ্ছে, তো আমি বা কি করবো। না, এই এই আপনি দু দেশেরই শিক্ষা ব্যবস্থাকে দেখেছেন খুব না, কাছ থেকে। ডাইরেক্ট সেইভাবে যদি বলো তো বিদেশের ডিগ্রিটা আমি ইন্ডিয়া থেকেই করেছি, তবে অন্য কারণে হয়তো বিদেশি ডক্টরদের সঙ্গে এক্সপোজার হয়েছে বিভিন্ন কনফারেন্সে, বিভিন্ন এতে তাদের সঙ্গে আমার হয়তো পরিচয় হয়েছে, কিন্তু ওদের মুখ থেকে শুনেছি। তবে ডাইরেক্ট বিদেশে গিয়ে আমি চিকিৎসা করিনি, পড়াশোনা সেইভাবে নয়, যে ডিগ্রিগুলো আছে সেগুলো এখান থেকে করা। না, ওখানে মানুষের সাথে আপনিও অনেকটা ওতপ্রোতভাবে ছিলেন একটা সময়, কিছুটা সময় বিদেশের মানুষজনের সঙ্গে দেখেছেন, বা আমরা বিভিন্ন কনফারেন্সে দেখি স্যার যে বিদেশি অনেক মানুষজনদের সাথে একটা অ্যামালগামেশন বা একটা দেখা সাক্ষাৎ হয় এবং পরস্পরের সাথে একটা ভাব বিনিময় বা আদান প্রদান হয়। তো কোনো অংশে মনে হয় যে স্যার আমাদের এখানের মানুষের ভাবাবেগ আমার চিকিৎসা স্বাস্থ্য সংক্রান্ত ওখানে মানুষদের থেকে কি আলাদা, নাকি অনেকটাই একই রকম? দেখো, যে আলোচনাগুলো হয় কনফারেন্সের মধ্যে দুটো ক্যাটাগরি আছে আমাদের এখানে। মোস্ট অফ দ্য পেশেন্ট, এবং আমি যে রোগীগুলোকে নিয়ে ডিল করি সেইভাবে একটু ওর সোশিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, তো তাদের চিন্তাভাবনায় সবার আগে আসে টাকা পয়সা, মানে আমরা স্বল্প মূল্যে কোথায় ভালো চিকিৎসা পাবো। ঠিক ঠিক। আর ওনাদের হচ্ছে কোথায় বেস্ট ট্রিটমেন্ট পাবো, টাকা পয়সা তো ইন্স্যুরেন্স কোম্পানি দেবে বা গভর্নমেন্ট দেবে বা আমার আছে। তো দুটো চিন্তাভাবনায় যেহেতু তফাৎ আছে, সেহেতু পরিষেবাতেও তফাৎ থাকবে। এবার তুমি তোমার হাতে পয়সা থাকলে 5 স্টার হোটেলে গিয়ে একটা চপ মুড়িয়ে তুমি খেতে পারো 500 টাকা দিয়ে। আর এখানে তোমার পয়সা না থাকলে আমরা এখানে 2 টাকা দিয়ে 10 টাকা দিয়েও পাই, দুটোই কিন্তু চপ মুড়ি, সেইভাবে ভাবতে হলো, হয়তো একটু স্ট্যান্ডার্ড বেশি, কিন্তু চপ মুড়ি বানাতে যে এক্সপার্টাইজ লাগে দুই ক্ষেত্রে কিন্তু এক। এবং যে লোকটা সারাদিনে 500 প্যাকেট চপ মুড়ি বেচে দিল, তার এক্সপার্টাইজ ডেফিনেটলি বেশি ওই 5 স্টারে 5টা যে বিক্রি করলো। এবার তুমি ভেবে নাও, ডেফিনেটলি আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি ডক্টররাও ভালো, কিন্তু মুশকিল হচ্ছে ওই যে কখনো কখনো প্রেশার হয়ে যায় আমাদের, খরচার জন্য হাত পা বেঁধে দেয় যখন পেশেন্ট, তখন আমরা বড় সড়ো কিছু করতে যাওয়ার আগে 10 বার ভাবতে হয়। স্যার সমীক্ষা বলছে যে ইন্ডিয়ার এই মুহূর্তে ডক্টর পেশেন্ট রেশিও অনেকটাই কম, অর্থাৎ আমরা যদি প্রায় 10,000 জন পেশেন্টের জন্য একজন ডাক্তারবাবু পাবো, এইরকমই একটা সমীক্ষা কিন্তু আমাদের কাছে উঠে এসছে। কিন্তু গুণগত মান নিয়ে যদি প্রশ্ন করা হয় সেটার সংখ্যা কিন্তু আরও অনেক কম, যদি কোয়ালিটির কথা আমরা বিচার করি। তো মানে এইটা একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন হয়তো আপনার কাছে হবে, কিন্তু আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে সরকারকে কি কি রিফর্মস আনা উচিত, বা আপনার মতে চিকিৎসা শাস্ত্র এক নম্বর কথা এবং দ্বিতীয় কথা এডুকেশন, মেডিকেল এডুকেশন, এই দুটোতে কি কি রিফর্মস আনলে আরো আমরা খুব তাড়াতাড়ি এই জায়গাটা অ্যাচিভ করতে পারি, সেটা কি মনে হয়? দেখো, এনএমসি অনেকটাই রিফর্ম এসছে, এখন তো তুমি তুলনা করার মতো ডাক্তার পাচ্ছ, যে আমরা এতগুলো ডাক্তার বেরিয়েছি, গুণগত মান আছে কি নেই। কিন্তু একটা সময় তুমি নিজেই ভেবে দেখো, ওয়েস্ট বেঙ্গলে আমরা যখন পড়তাম তখন মাত্র 450 জন কি 500 জন ডক্টর বেরোতো। এখন কিন্তু সেটা আমার জানা নেই, বোধহয় 8-10 হাজার হয়ে গেছে। তো গুণগত মান তুমি বিচার করতে পারছো, তার কারণ হচ্ছে যে অনেক চিকিৎসক কিন্তু এখন বেরোচ্ছে। হয়তো এটা একটা ট্রানজিশনাল ফেজ, আরও বেশি বাড়াতে বাড়াতে একটা সময় দেখবে যে গুণগত লোকরাই হয়তো আমাদের এস্টাবলিশ হচ্ছে, বাকিদেরও দরকার। আমরা এতদিন হয়তো যারা মানে আনট্রেন ডক্টর, যেমন কক কমিউনিটি আছে, তারা যেমন সোসাইটিকে দেখতো, এখন হয়তো আমরা সেই জায়গায় কিছু আরও ভালো ভালো এমবিবিএস পাস করা ডাক্তারদের দিয়ে কমিউনিটি সার্ভ হবে, এত যখন ডক্টর বেরোচ্ছে। গুণগত মান হয়তো তুমি চিকিৎসা বিদ্যায় দেখছো যে বেস্ট ডক্টরের সঙ্গে যে এমবিবিএস পাস করলো তার গুণগত বিচার, কিন্তু যে এমবিবিএস তার তো আর অন্য লোকের চেয়ে গুণগত বিচার বেশি আছে। এবার সেইভাবে বললে ডেফিনেটলি হয়তো একটা ট্রানজিশনাল ফেজ আসছে, সবে সবে আমাদের লাস্ট 10-12 বছরে অনেক সিট বেড়েছে, আরও সময় গেলে এগুলো মনে হয় ঠিক হয়ে যাবে। স্যার আমরা এগুলো নিয়ে আলোচনা করলাম, তো আমি স্যার আপনার মুখ থেকে শুনে নেব যে আপনার এই জার্নি, মানে এমবিবিএস করলেন, তারপরে কিভাবে কি করলেন, কতদিন কোথায় চাকরি করেছেন, বা কতদিন কোথাও শিক্ষকতা করেছেন, এই ব্যাপারটা যদি একটু বলেন, কবে মানে টাইম ফ্রেম অনুযায়ী যদি একটু বলেন। জন্ম থেকেই একটু যদি বলেন, মানে এমবিবিএস করার পর থেকে, আমরা সবাই শুনতে চাই। জন্ম থেকেই, আচ্ছা ঠিক আছে। তো সেইভাবে যদি বলো তো নলহাটির পাশে, মানে আমার মামার বাড়ি হচ্ছে একটা খুব ছোট গ্রাম, বিরলচৌকি বলে। আমার দাদুরা একটু বড়লোক ছিলেন, কিন্তু বাবার দিকটা অতটা বড়লোক না। তো আমার জন্ম হয়েছিল রাত 12টার সময়। দাদু ইয়ার্কি মেরে বললেন রাত 12টায় জন্মেছে, এবার ডাকাত হবে বাড়িতে। তো যাই হোক, তো
সেইভাবে শুরু হলো। বেশিরভাগ সময়টা আমার মামার বাড়িতেই কাটতো। মামার বাড়ি মোটামুটি ওই মামা খুবই শিক্ষিত ছিলেন। নানা মানে আমার দাদু যিনি, তিনিও আমার স্কুলের হেড স্যার ছিলেন। নানা বাড়িতেই স্কুল বানিয়ে ফেলেছিলেন। তো যার জন্য আমরা বাড়িতেই সারাদিন মানে প্রাইমারি স্কুলের স্কুলিংগুলো হতো। আমাদের গ্রামে পরীক্ষা দিতে আসতাম, কিছুদিন ক্লাস করতাম, আবার মামার বাড়িতে থাকতাম। মামার বাড়িতে একটা একাডেমিক এনভায়রনমেন্ট ছিল। তারপর সেখান থেকে বহরমপুরে গেলাম, বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ স্কুলে। তখন গ্রাম থেকে গেছি, গ্রামের সেই রকম গ্রামের ভাষা নিয়ে কথা বলতাম, অনেকে হেউ করতো। আলটিমেটলি যখন 12-এ বেরোলাম, সেখান থেকে ফার্স্ট হয়ে বেরোলাম। শুধু সেইভাবে বলতে গেলে 12-এ আমি কলেজে প্রথম ফার্স্ট হয়েছি, তার আগে সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম হতাম। দিয়ে ডাক্তারিতে পেলাম, সেই দাদুর সঙ্গে দেখা করতে এলাম। এবার দাদু একটু মজাদার লোক ছিলেন। উনি বললেন, তুই ডাক্তার হয়েছিস তো তুই ভালো হ বললে তো সারা লোকজনের খারাপ করা হয়, তারা তো রোগগ্রস্ত হয়ে যাবে। তো এরকম মজা করে বললেন, তোকে ভালো থাক বলবো কী করে, তুই ভালো থাকলে আমরা অসুস্থ থাকবো। তো সেইভাবে শুরু হলো। তারপরে মেডিকেল কলেজে গেলাম, ক্যালকাটা মেডিকেল কলেজে, সেখানে পাশ করলাম। এবার আমাদের সময় একটা প্রবলেম হতো যে এমএস এমডি সিট খুবই কম ছিল। এখন যতটা আছে তার হয়তো 1/4 তো না, আরও অনেক কম ছিল। তো আমার একটু সময় লেগে গেছিলো এমডি পেতে। তো প্রথম দিকে আমি ডিপ্লোমা করি একটা অ্যানাস্থেসিয়া, যেটা বললে তুমি, সেটা করার পর কমপ্লিট করলাম। তারপরে অ্যানাস্থেসিয়া আমার ভালো রেজাল্ট হলো, কিন্তু অ্যানাস্থেসিয়া সাবজেক্টটা সামহাও মনে হচ্ছিল মানে আমার জন্মই বোধহয় সার্জারি করার জন্য হয়েছে। কারণ অ্যানাস্থেসিয়া যখন দিতাম 2 বছর আমি বিভিন্ন সার্জনকে অবজার্ভ করতাম। তো সেই সময়তে আমার সার্জারির প্রতি প্যাশনটা চলে আসে। তো আমি ভাবলাম যে সবাই বললো যে তোর তৈরি ডিগ্রি আছে অ্যানাস্থেসিয়া, কেন তুই আবার সার্জারি করতে যাচ্ছিস, খেতে পাবি না। মানে বলে খেতে না পারলে আমি আনন্দ পাবো, ওই আনন্দ দিয়ে আমি থেকে যাবো, অত দরকার নেই আমার খাওয়ার। তো সেইভাবে ভালোবেসে নিলাম এবং সেটাকে এক্সপার্টাইজ করতে করতে আজকে সত্যি আমি সার্জারি করেছিলাম বলে আজকে এত হ্যাপি থাকতে পারি, এত ভালো থাকতে পারি। তো তারপরে সার্জারি করলাম, তারপরে কতগুলো ছোটোখাটো একটা তখন সার্জারি করতে করতে আমার এফআরসিএস পার্ট 1টা করলাম। তারপরে তোমার এই ছোটোখাটো যে ফেলোশিপগুলো হয়, এফ-ম্যাস বলে, ফেলোশিপ অফ মিনিমাল অ্যাক্সেস সার্জারি, ওটা করলাম। একটা ইউরোলজিতে ফেলোশিপ করলাম, 2-4টে ইউরোলজির ওয়ার্কশপ করলাম। এইভাবে ছোটোখাটো ইউরোলজির কেসগুলো যেগুলো আসে আমার কাছে, সেগুলো করতে হয় আমার চেম্বারে। এইভাবে চলছে, এতদিন এইভাবে চললো 12 বছর। আর প্রথম দিকে প্র্যাকটিস শুরু করেছিলাম সিউড়িতে, পোস্টিং হয়েছিল। তারপরে গেলাম এনআরএসে, তো সেখান থেকে বর্ধমান থেকে এখানে মেডিকেল কলেজ হলো, ট্রান্সফার করলো। এখানে বাবা মা থাকে, এখানে সেটেল হয়ে গেলাম। হয়তো আগামী দিনগুলো এখানে কেটে যাবে, আর হয়তো যেতে পারবো না। কারণ তোমাকে তো বলেইছি ওই প্রজেক্টটার একটা দায়িত্ব নিতে হয়েছে, সেটা একটা ট্রেনিং সেন্টার প্লাস কমিউনিটির জন্য একটা ভালো কিছু করার ইচ্ছে আছে। স্যার, সার্জারির একটা বড় অংশ অ্যানাস্থেশিয়া। তো অ্যানাস্থেশিয়া রিলেটেড আপনার কয়টা আমরা ফানিয়েস্ট কথাবার্তা শুনি মাঝে মধ্যেই হয়তো। তো কোনোদিন কি এরকম হয়েছে যে আপনাকে নিজেকে অ্যানাস্থেশিয়া দিয়ে যে অপারেশন করতে হয়েছে? না, আমি বলি এটা প্রিন্সিপালি হওয়া উচিত নয় যে অ্যানাস্থেসিয়া আমি অ্যাজ এ ডক্টর দুটো রোল প্লে করতে পারি না, তাতে পেশেন্টের লাইফ জিওপার্ডাইজ হবে। তো আমি ডেফিনেটলি অ্যানাস্থেসিয়া দিয়েছি। কখন না, যখন অন্য সার্জনরা কাউকে পাচ্ছে না, আমাকে বলে স্যার বা দাদা বা ভাই একটা দিয়ে দে, তখন আমি দিয়েছি। এখানে বড় ডাক্তারবাবু ছিলেন, ডক্টর অশোক চ্যাটার্জি। প্রথম দিকে আমি যখন এলাম, আমার প্র্যাকটিস হতো তত না, বেশিরভাগ সময় বসে থাকতাম। উনি যখন পেতেন আমাকে ডাক্তার যেতাম। অন্য সার্জারি ডেফিনেটলি অ্যানাস্থেসিয়া দিয়েছি, কিন্তু আমার নিজের অ্যানাস্থেসিয়া দিয়ে সার্জারি আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আমি করেছি। তার কারণ হচ্ছে যে এটা ঠিক নয়। আমি অ্যানাস্থেসিয়া দেবো, আমি সার্জারি করবো, পেশেন্টের লাইফ জিওপার্ডাইজ হয়ে যাবে। তো সেই জন্য আমি ওটা করি না। তো সার্জন হিসাবে সার্জারি করি, অ্যানাস্থেসিস যদি আমাকে কেউ বলে দিয়ে দাও, আমি তখন দিই। তবে লাস্ট 4-5 বছর আর করিনি বলে ওটাতে আর অত ইন্টারেস্ট পাচ্ছি না, কারণ সার্জারিটা আমার বেশি ভালো লাগে, সবসময়তে বেশি ভালো লাগে। তবে অ্যানাস্থেসিয়া করে যেটা সুবিধা হয়েছে, ওভারঅল পেশেন্ট আন্ডারস্ট্যান্ডিংটা আমার খুব ভালো হয়েছে। মানে একটা পেশেন্টের ফিজিওলজি এবং অ্যানাটমি নিয়ে তো আমরা ডিল করি। তো ফিজিওলজিটা যে সার্জারির অ্যানাস্থেসিয়া হয়তো ততটা, আমি বলছি না সবাইকেই পড়তে হয়, কিন্তু যেহেতু আমি হ্যান্ড অন করেছি অ্যানাস্থেসিয়া, সুতরাং ওই জিনিস সাথে ভালো মাইন্ডসেট ভালো হয়, পেশেন্ট অ্যাসেসমেন্ট ভালো হয় আমার, এবং পেশেন্টে ভয় লাগে না আমার কিছু। মানে যদি অ্যানাস্থেসিয়া নলেজটা থাকতো, অত কম থাকতো, তাহলে হয়তো আমার ভয় লাগতো পেশেন্টগুলোকে ডিল করতে। কিন্তু এখন আমার কোনো কিছুতে ভয় লাগে না, আমার জানি যে এটা করলে এই হবে, এটা করলে এই কনফিডেন্সটা থাকে যে আমি তো অ্যানাস্থেসিয়াও জানি, সার্জারি জানি, হবেটা কি, চলো। তো এইভাবে ভালো ভালো সার্জারি করতে মানে উৎসাহ পাই আর কি। এটুকুই লাভ হয়েছে অ্যানাস্থেসিয়া করে। অনেক লাইটার মোড যদি বলি স্যার, অনেক রকম পেশেন্ট আসে আমাদের সামনে। আমি কাউকে কোনো রকম ছোট বা অপমানজনক কোনো কথাবার্তা বলতে চাই না। খুব ফানিয়েস্ট কিছু কমপ্লেন আমরা শুনতে পাই মাঝে মধ্যেই। তো পেশেন্ট এসে কমপ্লেন করেন, মানে ওনার শারীরিক সমস্যা যেটা হয় সেরকম কিছু কিছু ফানিয়েস্ট জিনিস আমরা শুনতে পাই। তো আপনারও কাছে এরকম পেশেন্ট এসে ফানিয়েস্ট জিনিস 2-4টে যদি আমরা ফানিয়েস্ট মানে কি রকম বলছো তুমি, বলো। এরকম সারা জীবনে প্রতিদিনই হয়। কিছু ফানিয়েস্ট কমপ্লেন নিয়ে, চিপ কমপ্লেন নিয়ে পেশেন্ট এসছে যে ওনার কি হয়েছে বা কি জিনিস, এরকম কোনোদিন কি আপনার সাথে হয়েছে কিছু ফানিয়েস্ট ঘটনা বা চিকিৎসা করতে গিয়ে? তো সেরকম ভাবে যদি বলো ফানিয়েস্ট থিং, তো তুমি বললে না পেশেন্টকে ছোট করছে না, আমার মনে হয় কখনো কখনো কাউকে ছোট করা উচিত। তার কারণ মানুষের মধ্যে সবাই ভালো নয়, এটা বুঝতে হবে আমাদের।
কিছু কিছু বদমাস পেশেন্টও আছে, আমি একদম বুক খুলে বলছি, এবং বেশিরভাগই ভালো পেশেন্ট, সেই জন্য আমরা এখনো ভালো আছি। হয়তো পেশেন্টদেরও কমপ্লেন থাকবে যে কিছু কিছু ডাক্তারবাবু খারাপ, সেটা আমরা অস্বীকার করতে পারি না, কিন্তু মেজরিটি এখনো ভালো আছে বলে কিন্তু এখনো আমরা, আমাদের সঙ্গে পেশেন্ট আসে, পেশেন্টদের কাছেও আমরা যাই। তো 2-4টে বদমাস পেশেন্ট আছে। কীরকম হয় বলো, 3 বছর আগে আমি ওর পায়ের নখ তুলেছিলাম, হ্যাঁ। আজকে এসছে, যে ও এসে বলতে পারতো যে স্যার মাথার এখানে আমার ব্যথা করছে, শুধু এটুকু বলে থেমে যেতে পারতো। কিন্তু কত বদমাস পেশেন্ট বলছে, স্যার 3 বছর আগে আপনার কাছে ওই পায়ের নখটা তুলেছিলাম না, তারপর থেকে কেমন যেন মাথাটা ব্যথা ব্যথা করে, এই 2 দিন ধরে প্রচুর ব্যথা করছে। তো আমার মনে হলো ওকে ধরে পেটাই, যাই হোক চেম্বারে পেটানো সম্ভব নয়, কিন্তু এই ধরনেরও বদমাস লোক থাকে, মানে তোমাকে দোষ দেবেই যে তুমি নখ অপারেশন করেছিল বলে পা ব্যথা, এরকম তো হয়, এরকম প্রচুর হয়। আর যদি সেইভাবে কখনো কখনো মজাদার ফানিয়েস্ট থিং হয়েও যায় অটোমেটিক, ধরো এই 2 দিন আগের একটা ঘটনা বলি, একটা লোক খুব কাশতে কাশতে আসছে, কাশতে কাশতে এলো, আমি বলি আপনার নাম কি, বলছে কাশীনাথ ঠাকুর। তো আমি ভাবলাম, এটা কি হলো, কাশতে কাশতে এসে বলছে আমার নাম কাশীনাথ ঠাকুর। এটা একটা স্পন্টেনিয়াস একটা মজাদার ঘটনা, তুমি জানতে চাইতে বললাম। তো এরকম থাকে, সমস্ত কিছু মজাদার কমপ্লেন হয় এরকম। স্যার আগে আগে আমরা যেরকম দেখতাম যে ডক্টর পেশেন্ট রিলেশনশিপ আগে একটা অন্য জায়গায় ছিল। এটাও একটা কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, আমাদের শ্রোতা বন্ধুরা আছে, আমরা অনেকেই জানি স্যার, আমাদের কারুর বাড়ির মানুষজন যদি অসুস্থ হয়, আমাদের মেন্টাল কন্ডিশন খুব একটা ভালো সেই মুহূর্তে থাকে না। ডক্টর পেশেন্ট রিলেশনশিপ আগের থেকে, আগে আপনি এত বছর ধরে আপনার টেনিওর, আপনার এত বছর ধরে চিকিৎসা করছেন, আগের থেকে কি কোন অংশে এই রিলেশনশিপটা বিগড়েছে? সেইভাবে যদি বলো তো মানুষের মানসিকতা কিন্তু আগের চেয়ে অনেকটা খারাপ হয়েছে ওভারঅল সব স্ফিয়ারে, শুধু ডাক্তার পেশেন্টের নয়। তুমি ভালোভাবে ভেবে দেখবে, আগেকার সেইভাবে যে কোনো আগেকার একটা টিচারের যে মানসিকতা ছিল, একজন জনপ্রতিনিধির যে মানসিকতা ছিল, একজন আইএএস আইপিএস অফিসার যে মানসিকতা ছিল, এখন কিন্তু ওভারঅল চেঞ্জ হয়েছে। কারণ মানুষ বুঝতে শিখেছে এখন অনেক বেশি। আগে যে একটা কমিউনিটিতে একটা ডক্টর থাকতো, সে জানতো যে সব পেশেন্টগুলো আমার কাছে আসবে, আর পেশেন্টও জানতো যে ডাক্তারবাবু গেলে ভালো করবে, এবং সেখানে কোনো কর্পোরেট ব্যবসা ছিল না। এখন তো আমরা বেশিরভাগ ডক্টরই কর্পোরেট সেক্টরে পুতুল হয়ে গেছি। তো কোথাও গিয়ে একটা মানিটারি বা ফিনান্সিয়াল ব্যাপার স্যাপার আসছে এখানে, ডাইরেক্ট পেশেন্ট আর ডাক্তারের রিলেশন অনেকটাই বাধাপ্রাপ্ত এই কর্পোরেট সেক্টর ঢোকার জন্য। তো কর্পোরেট সেক্টর যেখানে ঢুকেছে, যেখানেই ট্রিটমেন্টের আগে একটা ব্যবসা ব্যবসা ভাব চলে আসছে, সেখানে তো একটা অবিশ্বাস জন্মাবেই। সেখান থেকে হয়তো এই অবিশ্বাস বা পেশেন্ট ডক্টর রিলেশন খারাপ হয়েছে। তবুও এখনও চিন্তা করার মতো কিছু হয়নি যে বিশাল কিছু হয়ে গেছে। আমার মনে হয় যে পেশেন্ট ডক্টর রিলেশন ঠিকই আছে, আমাদের হয়তো একটু ভালো করে তার মানে পেশেন্টের সঙ্গে ডাক্তারবাবুকে সম্মান দিতে হবে, ডাক্তারের সঙ্গে পেশেন্ট। সারা জীবনে যদি আমি বলি, নাই নাই করে হয়তো 10-12 হাজার অপারেশন করেছি, শুধু অপারেশন করেছি বলছি, পেশেন্টও দেখেছি প্রচুর। তার মধ্যে হয়তো 3টে কি 4টে পেশেন্ট এসে আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেছে, হয়তো ভার্বাল দুর্ব্যবহার করেছে, হয়তো ভয় দেখিয়েছে, টাকা পয়সা চেয়েছে, কিন্তু সেটা 4টে থেকে 5টা। তাহলে এই যে 10,000 পেশেন্টের মধ্যে 4-5টা পেশেন্ট খারাপ বলে আমি সবাইকে খারাপ বললে, তাহলে তাদের প্রতি অবিচার করা হবে। মেজরিটি মানুষজনই স্যার, মেজরিটি মানুষ এখনো ভালো আছে। এবার উল্টোটা হচ্ছে, আমরা যদি সত্যি পেশেন্টের জন্য ভাবি, সেই পেশেন্ট কিন্তু রিটার্ন দেয়। এবার দেখো, ওই যে বললাম কিছু ছোট লোক থাকবে, তারা পেশেন্ট হিসাবে ট্যাগ না করে লোক হিসাবে ট্যাগ করাই ভালো। ওই লোক সব জায়গাতে আছে, যে তুমি যতই করো তোমাকে এসে গাল দেবে, যাই করো। তো এই ধরনের লোক শুধু পেশেন্টদের দেখলে বা হবে না, সব জায়গাতে আছে। তো এটা আমি পজিটিভলি নিই, যে 5-7টা পেশেন্ট তো আমার সারা জীবন হয়তো খারাপ কিছু করেছে, বাকি সব পেশেন্টই তো আমাকে ভালো বলে। আর ভালো নাই বলে এত পেশেন্ট আসে কোত্থেকে? ঠিক ঠিক স্যার, আমরা মোটামুটি পডকাস্টের সায়ান্নে চলে এসেছি। একটা কথা র্যাপিড ফায়ার আপনাকে 5টা প্রশ্ন জিজ্ঞেস করি স্যার, এবং তারপর আমরা জিজ্ঞেস করবো যে আমাদের স্বাস্থ্য সচেতনতা বা আপনার দিক থেকে 5টা পয়েন্ট জনসাধারণের জন্য কি বলতে চান যাতে সবাই সুস্থ থাকে এবং ভালোভাবে থাকেন, 5টা পয়েন্ট। তার আগে একটু র্যাপিড ফায়ার করে নেবো স্যার, কয়েকটা প্রশ্ন। চিকিৎসা স্বাস্থ্য রিলেটেড স্যার, সার্জারি না অ্যানাস্থেশিয়া? হোয়াট এভার ইউ লাইক, যেটা তোমার পছন্দ হয়। না আপনাকে জিজ্ঞেস করছি যে সার্জারি না অ্যানাস্থেশিয়া, কোনটা চয়েস করবেন? আমার সার্জারি, অলওয়েজ সার্জারি। মানে আমার যদি 50 বার জন্ম হয়, আমি 50 বারই সার্জন হয়ে জন্মাতে চাই। ওকে, হয়তো 50 বার জন্মে বিভিন্ন লোককে সাথে নেব না, কিন্তু সার্জন হিসেবে এবং সেই স্টুডেন্টগুলোকে বা সেই পেশেন্টগুলোকে আমি সবসময়তেই চাই। তো সার্জারি আমার আগামী 50 জীবনের বিয়ে ধরে নিতে পারো, যে ওটাই আমার চয়েস। কলকাতার লাইফস্টাইল নাকি রামপুরহাটের লাইফস্টাইল? দুটোর আলাদা মজা আছে, তবে সেইভাবে বললে রামপুরহাটের লাইফস্টাইল আমি বেশি এনজয় করি, তবে কলকাতাতে অন্য মজা আছে। চা না কফি স্যার? চা কফি দুটোই, সকালের কফি, বিকেলের দিকে। এটা কিন্তু ডিপ্লোমার উত্তর হচ্ছে, যদিও একটা উত্তর যদি না চা কফি বললে সেইভাবে বললে চা, যদি খুব ভাবে বলে চা। তবে আমার যদি লাইফস্টাইল থাকে, সকালে আমি কফি খেয়ে আসি, বিকেলের দিকটাতে চা খাই। সমুদ্র না পাহাড়? পাহাড়। ঠিক আছে স্যার, আর 5টা চটজলদি আপনাকে জেনে নেবো, 5টা পয়েন্ট
যেটা শ্রোতা বন্ধুদের কাছে খুবই ইম্পর্টেন্ট হবে স্বাস্থ্য সচেতনতার জন্য এবং কিভাবে ওনারা ভালো থাকবেন স্যার, ওনাদের উদ্দেশ্যে যদি একটু বলে দেন। বেশ, তাহলে সেটা বলি, যেটা আমাদের মেডিকেল সায়েন্সে একটা কথা আছে যে প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। তার মানে হচ্ছে কোনো রোগের সিমটম নিয়ে যখন পেশেন্ট আসছে তখন আমরা ট্রিটমেন্ট শুরু করি যে কোনো রোগে। তা আমার বলবো মাঝে মাঝে স্বাস্থ্য চেক আপ বা ডাক্তারবাবুরা যেটা আগে থেকে ধরতে পারেন সেই কথাগুলোর উপর ভরসা রেখে যা বলছে সেটা করুন। অনেক সময় অবহেলার জন্য, অবিশ্বাসের কারণে হয়তো ইনভেস্টিগেশনগুলো হয় না, সেই জিনিসটা যাতে না হয় ডাক্তারবাবুদের কথা মেনে চলুন। সুস্থ লাইফস্টাইল লিড করুন। যেমন ইদানিং এইখানে দেখছি যুব সমাজের মধ্যে একটা নেশাগ্রস্ত ব্যাপার স্যাপার বেশি হয়ে গেছে, সেগুলো অ্যাভয়েড করে চলুন। একটু হেলদি লাইফস্টাইল বলতে আমি বলবো একটু হাঁটাচলা, দৌড়ঝাঁপ, ফিজিক্যাল অ্যাক্টিভিটি এখন তো একদম কমে গেছে, সবাই মোবাইল নিয়ে বসে থাকে, 5টা বন্ধু গল্প করছে, সেখানেও দেখছি সবাই মোবাইল নিয়ে কাজ করছে। এটা না করে একটু খেলাধুলা করো, আর বয়সকালে একটু ইভিনিংয়ের দিকে করা, আর একটু মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য লোকজনের সঙ্গে ভালো সম্পর্ক রাখা, গ্র্যাটিটিউড দেখানো। মানে জাস্ট একটা এক্সাম্পল, একটা রিক্সাওয়ালা নিয়ে গেল 10 টাকা, কিন্তু ওর মজুরি নয়, 10 টাকা নিল কিন্তু তাকে নামার সময় একটু থ্যাংক ইউ বললে ওর ভালো লাগলো কিনা জানি না, আমাদের ভালো লাগবে। তো একটু গ্র্যাটিটিউড ফিল করা যে আর 5টা ডাক্তারবাবু কাজ করছে আমাদের জন্য, ঠিক আছে পয়সা নিচ্ছে, কিন্তু ডাক্তারবাবুটা না থাকলে তো পয়সা দিয়েও সেই কাজ হতো না। একটা কফির দোকানে কফি খেতে পাচ্ছি আমরা, 500 টাকা নিয়ে নিল বলে গাল দিয়ে দিলাম, সেটা না বলে আমি এইভাবে ভাবতে পারি যে কফি দোকানটা না থাকলে আমি এই এনভায়রনমেন্টটা এনজয় করতে পারতাম না। করতে পারে তো সেই থ্যাংক ইউ বলাটা বা গ্র্যাটিটিউডটা ডেফিনেটলি মানসিক স্বাস্থ্যের জন্য দরকার। এবং আমাদের ফিজিক্যাল স্বাস্থ্যটাই ডিপেন্ড করে মানসিক স্বাস্থ্যের উপর। মানসিকভাবে আমরা ভালো না থাকলে শরীর এমনি অসুস্থ হয়ে যায়। তো আমার মনে হয় মানসিক স্বাস্থ্যে বেশি জোর দেওয়া উচিত, এইটুকুই। আর এই তো শেষ হবে না বলতে গেলে। আবারও স্যার আপনাকে চাই আমাদের নতুন আমি তোমাকে চাই, পডকাস্টে। আমার ভালো লাগলো তোমার সঙ্গে আমি অফ ক্যামেরা প্রচুর আড্ডা মেরেছি, কিন্তু অন ক্যামেরাও আমরা ভালো, আশা করি, জানি না শ্রোতা বন্ধুদের কেমন লাগবে, কিন্তু আমি অবশ্যই ভালো লাগবে স্যার। পডকাস্টটা আমি এনজয় করেছি। আমরা ডাক্তারবাবুদের ব্যক্তিগত জীবনগুলো অনেকটা দেখি না, মানে যে মানুষটাকে আমরা সামনে থেকে দেখছি তার প্রফেশনাল লাইফটাকে স্যার আমরা হয়তো সামনে থেকে দেখি, তার পিছন দিকেও যে একটা নর্মাল মানুষের একটা অবয়ব থাকে সেখানে কোনো অংশে আমরা ভুলে যাই যে এটাও কিন্তু একজন সাধারণ মানুষ, মানে আপনার আমার সাধারণ মানুষ। এই খোলামেলা আলোচনাগুলো আমার শ্রোতা বন্ধুদেরকে অনেক হেল্প করবে ডাক্তারবাবুদের ওই ব্যক্তিগত জীবনটাকে অনেকটা বুঝতে। তো আজকের জন্য আমাদেরকে এভাবেই বিদায় দিন, আবারও দেখা হবে আপনার সাথে নতুন কোনো এক পডকাস্টে। ততদিন পর্যন্ত টাটা, গুড বাই। আর আমি তোমাকে থ্যাংক ইউ জানাতে চাই এই প্রোগ্রামে ডাকার জন্য। আর একটা জিনিস, আমি আনপ্রিপেয়ার ছিলাম, আমি কোনোদিন ক্যামেরার সামনে এইভাবে বসিনি, তো আমি জানি না কেমন লাগবে শ্রোতা বন্ধুদের, তবে আমি আশা রাখছি পরবর্তীকালে আরো ভালো হবে। ডেফিনেটলি, ঠিক আছে, তোমার জন্যই হবে, কারণ তুমি আমাকে ইনিশিয়েশনটা নিয়েছো আমার। নমস্কার। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।